ওয়েলকাম টু আজকে পড়তে চলেছি নতুন একটি গল্প রাস্কিন বন্ডের ভয়ের সমগ্রের সেভয় হোটেলের প্রেতাত্মা। শুরু করতে চললাম আজকের গল্প সেভয় হোটেলের প্রেতাত্মা। তার আগে বলে দিই আপনাদের লাইক করতে, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটি, আর এরকম অজানা গল্প শুনতে যা হয়তো আপনি আগে শোনেননি। শুরু করতে চললাম আজকের গল্প সেভয় হোটেলের প্রেতাত্মা। হোটেলের লবিতে অস্পষ্ট আলোয় লম্বা কালো কোট পরে ও কাকে দেখল? বারটেন্ডার রাম সিং? অতৃপ্ত আত্মা? কার? আবার পলকের মধ্যেই ভোজবাজির মতো লাউঞ্জের ছায়া মিলিয়ে গেল সে। সঙ্গে সঙ্গেই রাম সিং তার পিছু নিল, কিন্তু লাউঞ্জে তো কেউ নেই। এমন কোনো জানলা বা দরজাও নেই যা দিয়ে একটি লোক, যদি আদৌ সে লোক হয়, পালাতে পারে। রাম সিংয়ের পানদোষ নেই এরকমটা তার দাবি, আবার তার মন যে কল্পনাপ্রবণ তাও বলতে পারি না। লোকটিকে, মানে এই প্রেতাত্মাটা কি আগে কি কোনোদিন দেখা গেছে? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, কত শীতে আমি সেদিন বলরুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ শুনতে পেলাম কেউ যেন পিয়ানো বাজাচ্ছে। ভেতরে ঢুকতে গিয়ে দেখি বলরুমের দরজায় তালা ঝুলছে। তবে কিভাবে সে ভেতরে ঢুকবে বলুন? অগত্যা আমি দেওয়ালের গায়ে লাগানো কাঠের পাটাতনে পা দিয়ে উঠে ঘাড় উঁচু করে একটা জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি সেই লোকটা, মাথা ঢাকা, টুপি। আমার পিঠ ফেরানো থাকায় মুখটা দেখতে পাচ্ছিলাম না। পিয়ানোর টুলে বসে আছে, স্পষ্ট শুনতে পাচ্ছিলাম সে পিয়ানোয় সুর উঠেছে। কিন্তু সেই মুহূর্তেই বেসামাল হয়ে আমি ফট করে জানলা থেকে টোকাও দিয়ে ফেললাম, আর সে আমার দিকে মুখ ঘোরালো। যা দেখলাম আতঙ্কে শির দ্বারা ঠান্ডা হয়ে গেল মশাই। সেই টুপির মধ্যে যে কোনো মুখ নেই, শুধু জমাট বাঁধা অন্ধকার। মনুষ্য মুন্ডিহীন শুধু টুপিটা যেন আমার দিকে নির্মিষে চেয়ে রয়েছে। এই বিভীষিকার দৃশ্য দেখে আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না। প্রাণপণে ছুটে একেবারে নিজের ঘরে ঢুকে খিল তুলে দিলাম। আমাদের ওই পিয়ানোটা এবার বিক্রি করে দেওয়া উচিত স্যার। এখানে ওই ভূতটা ছাড়া কেউ পিয়ানো বাজানোর নেই। মুসৌরির প্রত্যেকটা পুরানো হোটেলেই এরকম কিছু গপ্প থাকবেই, যার অনেকটাই অদ্ভুত আর অবিশ্বাস্য, সে যতই তার অকাট্য প্রমাণ থাকুক। হোটেলের আগে যে মালিক মিস্টার ম্যাকক্লিনটক ছিলেন, নন্দু মাঝে মধ্যেই বলে তার নাকি একটা নকল নাক ছিল, যদিও সে ওটাও কোনোদিনই চোখে দেখতে পায়নি। তাই হোটেলের বৃদ্ধকর্মী নেগির কাছে শুধলাম পুরো ব্যাপারটা। সে সেই 1932 সাল নাগাদ, মানে বহু বছর আগে, তখন আমার জন্ম হয়নি, এই হোটেলে প্রথম রুম বয় হিসাবে কাজ করতে ঢোকে। এখন 2 বউ নিয়ে তার বয়স প্রায় 70 ছুঁই ছুঁই, আর হোটেলের ফ্রন্ট অফিসটা দেখাশোনা করে। তবে সে জবাব দিল ঘটনাটা সত্যি। আমি প্রতিদিন ক্লিনটক সাহেবের ঘরে কোকো নিয়ে যেতাম। রাতে ঘুমোবার আগে তিনি ওটি খেতেন কিনা, তারপর ঘর থেকে বেরিয়ে দ্রুত চলে যেতাম তার ঘরেই একটি জানালার পাশে, আর তার ঘুমোতে যা অবধি লুকিয়ে নজর রাখতাম। আলো নেভানোর আগে শেষে যে কাজটি সাহেব করতেন তা হলো ওই নকল নাকটিকে খুলে তিনি বিছানার পাশে টেবিলে রেখে দিতেন। কোনোদিনই নকল নাক নিয়ে তাকে শুতে দেখিনি। বোধহয় ঘুমানোর সময় পাশ ফিরতেন, কিংবা উপর হয়ে শোবার সময় সেটি অসুবিধার সৃষ্টি করত। সকালে উঠেই চা খাবার আগেই তিনি আবার সেই নাকটা লাগিয়ে নিতেন। মস্ত মানুষ ছিলেন এই ম্যাকক্লিনটক সাহেব। কিন্তু আসল নাকটাই বা তিনি হারালেন কিভাবে জিজ্ঞাসা করলাম। নন্দু বললে, ওর বউ কামড়ে ছিঁড়ে নিয়েছিল। না স্যার, নেগি প্রতিবাদ করে উঠল। লোকটি আবার প্রবাদ প্রতিম সত্যবাদী। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান বুলেটে তার নাক উড়ে গিয়েছিল। পরে তো তাই নাকের বদলে ভিক্টোরিয়া ক্রস পেলেন। লুপ্ত নাসিকার খোসারত আর কি। আর যখন মারা যান তখন কি ওটা পড়েছিলেন? আমি কিঞ্চিত কৌতূহলী হলাম। না স্যার, না স্যার,
নেকি তার গল্পের শেষটা আরও মশলাদার করে তুলল। এক সকালে তার ঘরে চা দিতে গিয়ে দেখি সাহেব মরে কাঠ, নাকটা সে পাশের টেবিলেই রাখা। একবার মনে হলো ওটা ওখানেই থাক, কিন্তু পরক্ষণেই ভাবলাম ম্যাকলিন্টন সাহেব মানুষটা ভালো ছিলেন। নকল নাকের ব্যাপারটা রাষ্ট্র হয়ে যাক, এটা তো হতে দেওয়া যায় না। তাই সেটাকে আবার তার মুখের যথাস্থানে বসিয়ে ছুটলাম ম্যানেজারকে খবর দিতে। স্বাভাবিক মৃত্যু, হার্ট অ্যাটাক, কিন্তু তিনি তার নাক শুদ্ধ যাতে কফিনে যেতে পারেন তার নিশ্চিত ব্যবস্থা করেছিলাম। মানতে দ্বিধা নেই, নেগি লোকটা সত্যিই ভালো এবং শতকরা মানুষের পাশেই সে দাঁড়ায়। ম্যাকলিন্টনের অশরীরী আত্মারা তবে হোটেলের করিডোরে ঘুরে বেড়ায়, যদিও এখনো পর্যন্ত তার সঙ্গে আমার মোলাকাত হয়নি। সে প্রেতাত্মা কি এখনও নকল না পড়ে থাকে? বৃদ্ধ নেগি অবশ্য তার সম্ভাবনা নাকচ করে দিলেন। হয়তো নকল নাকটা মানুষের বানানো তাই। তবে তিনিও সেই অশরীরীকে কোনোদিন কাছ থেকে দেখেননি। শুধু হোটেলের বিয়ার গার্ডেনের একেবারে প্রান্তে দুটো অতিকায় দেবদারু গাছের মধ্যখানে দেখেছিলেন বার কয়েক। রাইটার্সের বারে এমন প্রচুর লোক আসে যারা বহুকাল আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, এবং কিছু কিছু সময় জীবিত ও মৃতের পার্থক্য বোঝা আমার পক্ষে দুঃসাধ্য হয়ে ওঠে। তবে মানতেই হবে ভূতটা আসলেই তারই, যারা মদ খেয়ে টাকা না মিটিয়ে লোকজনের ভিড়ে স্যাত করে সটকে পড়ে। ধন্যবাদ। কেমন লাগলো এই গল্পটি? বেশ অন্যরকম গল্প, তাই আমি আরেকটা গল্প পড়ছি আপনাদের জন্য। যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। পুরস্কার। নতুন গল্প পড়ছি, পুরস্কার। রাত 1টা। ওল্ড রিটায়ার্স বারে তুমুল মদ্যপানের পর অবশেষে তারা একে একে উঠল। সবারই প্রায় বেসামাল অবস্থা। গণেশ্বর নীল রঙের মারুতি জেনটা নিয়ে এদিক ওদিক এঁকে বেঁকে বাড়ির দিকে রওনা দিল। ভিক্টর ওর আদ্যিকালের মরিস মাইনের স্টার্ট দিয়ে কিছুটা এগোতেই গাড়ি গেল বসে। শেষে ট্যাক্সি রাখতে বাধ্য হলো। দোকানদার নন্দু খুঁড়িয়ে খুঁড়িয়ে তার ছোট্ট কটেজের দিকে গেল। পায়ের পাতায় মাঝে মধ্যেই একটা ব্যথা উঠেছে, মনে হচ্ছে আবার একটা গোঁদের আক্রমণ সইতে হবে। বেগম তারা গোড়ার দিকে প্রায় শখানেক ছবিতে দাপিয়ে অভিনয় করেছে। একটা সাইকেল রিক্সায় উঠে বসলো, কিন্তু রিক্সাওয়ালার দেখা নেই। তাতে অভিনেত্রীর কোনো প্রক্ষেপও নেই, কারণ রিক্সায় উঠে ততক্ষণে সে ঘুমিয়ে পড়েছে। বারটেন্ডার রাতের অন্ধকারে কোথায় যেন হাওয়া হয়ে গেল। শুধু এক তরুণ উপন্যাস লিখিয়ে রাহুল হল ঘরে পড়ে আছে। চারিদিক দেখে সে মারাত্মক অবাক হয়ে রয়েছে। কোথায় গেল সব? তাকে একা ফেলে রেখে সব চলে গেলই বা কেন? কি আক্ষেপ! হোটেলটা পুরো ভর্তি, এমনকি কোনো স্পেয়ার বেডও নেই হোটেলে, কারণ এই সময়টাকে বলে হাইট অফ দ্য সিজন। আর পাহাড়ের সব হোটেলগুলিতেই ভিড় উপচে পড়েছে। রুম বয় আর রান্নার লোকেরা তাদের কোর্টে ফিরে গেছে। মাঝে মধ্যে শুধু রাতের চৌকিদারের বাঁশি শোনা যাচ্ছে, কারণ রিটায়ার্ড হাবিলদার ও সময়টা পুরো চত্বর ঘুরে ঘুরে টহল দেয়। তরুণ সেই লেখকের মনে হতে লাগলো তাকে অন্যায়ভাবে ফেলে রেখে গেছে সবাই, অথবা বা বলা ভালো তার প্রতি একটু যেন প্রতিশোধ নিচ্ছে বাকিরা, কারণ সেই তো ছিল পার্টির মধ্যমণি। আবার এটাও কারণ হতে পারে যে সে সবাইকে বলে দিয়েছে তার একেবারে নতুন বইটার জন্য পাওয়া মোটা অঙ্কের অগ্রিম রয়্যালটির কথা, এবং বইটা যে বুকও পুরস্কার পাচ্ছে এটা এক প্রকার নিশ্চিত। সে বোধ হয় দেখেনি। সবাই উদাসীন ভঙ্গিতে হাই তুলছিল সে সময়, অথবা যদি দেখেও থাকে ভেবে নিয়েছিল বারের মধ্যে অক্সিজেনের অভাব, তাই হাই উঠছে। আগের এক মালিক এর নাম রেখেছিল হরাইজন্টাল বা, কারণ কোনো কোনো মক্কেলকে বেসামাল অবস্থায় এই কার্পেটের ওপর টেনে ঘুম দিতে দেখা গিয়েছিল। এই সেই কার্পেট যার উপরে শুয়ে ঠিক 100 বছর আগে ডিউক অফ সাভয় ইহজগতের মায়া ত্যাগ করেন। তবে এই মেঝেতে শুয়ে রাহুলের এখন সে মায়া ত্যাগ করার কোনো ইচ্ছেটাই নেই। তবে কোথায় আপাতত শরীর ফেলা যায় সেটাই এখন প্রশ্ন। একটা বিলিয়ার্ড টেবিল হলে মন্দ হতো না,
কিন্তু বিলিয়ার্ড ঘরটা তালা বন্ধ। তখন সে টেনে টেনে করিডোরের দিকে এগোলো। না, সোফা, ইজি চেয়ার কিছুই তো চোখে পড়ছে না। শেষে একটা দরজা নজরে এলো। হাট করে খোলা দরজার ওপাশে বিশাল ফাঁকা ডাইনিং রুম। টিমটিম করে একটা ইলেকট্রিক বাল্ব জ্বলছে। আদ্যিকালের একটা পিয়ানো আছে, কিন্তু তার উপর কি আর শোয়া যায়? তবে লম্বা ডাইনিং টেবিলটা মোটামুটি ফাঁকাই আছে, শুধু ওপরে বিছানো একটা টেবিল কভার। ঝোল তরকারির দাগ লেগে আছে তাতে। পরের দিনে সকালের ব্রেকফাস্টের সময় আবার তার কাজ শুরু হবে। রাহুল কোনো রকমে টেবিলের ওপর গিয়ে উঠে টান টান হয়ে শুয়ে পড়ল। বেশ শক্ত, কষ্টদায়ক একটা শোবার বিছানা হলো। এর মধ্যে ইতস্তত ছাড়িয়ে থাকা পাউরুটির গুঁড়ো ও নরম চামড়ায় খোঁচা দিচ্ছে। তবে প্রচণ্ড ক্লান্তিতে এখন সেসব থোড়াই কে। বাল্বের আলোটা ঠিক ওর মুখের ওপর পড়েছে, কিন্তু তাতে রাহুলের বিশেষ অসুবিধা হচ্ছে বলে মনে হলো না। আশ্চর্য এই যে ঘরের মধ্যে কোনো বাতাস নেই, অথচ বাল্বটা খুব ধীরে ধীরে তুলছে, যেন কোনো অদৃশ্য হাত সেটাকে মাঝে মধ্যে মৃদু নাড়িয়ে দিচ্ছে। ঘণ্টাখানেক সে বোধহয় ঘুমিয়ে পড়েছিল, একেবারে গভীর স্বপ্নহীন ঘুম যাকে বলে। তারপর হঠাৎ জেগে উঠল চারপাশে অস্পষ্টভাবে গান বাজনা, কথাবার্তা, হাসি ঠাট্টার শব্দ শুনে। কেউ একজন পিয়ানো বাজাচ্ছিল। চেয়ারগুলো টেনে পেছনের দিকে নেওয়া হচ্ছিল। গ্লাসের টুংটাং শব্দ শোনা যাচ্ছিল। ছুরি আর কাঁটা চামচের সঙ্গে প্লেটের সংঘর্ষে বিচিত্র আওয়াজ হচ্ছে। চোখ মেলে রাহুল দেখল তার চারপাশে এক মহাভোজনের আয়োজন চলছে। আর যে টেবিলে সে শুয়ে আছে সে টেবিল জুড়ে তার চারপাশে বড় বড় পাত্রে রাশি রাশি খাবার সাজানো। যারা এই ডিনার পার্টিতে এসেছে তারা যেন তাকে লক্ষ্যই করছে। লোকগুলোই বড় অদ্ভুত, যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে। আদিকালের কোট জামা পরেছে, সে পুরনো আমলের টাই আর উঁচু কলারের জামা, আর মহিলারা সে আমলের জামা কাপড় পরেছে, শক্ত করে কাচুলি বেঁধেছে। তাতে বুকের সামনেটা অনেকটাই অনাবৃত হয়ে উঠেছে। এতে আবার বেশ নজর করা যায়। দীর্ঘকালের অভ্যাসবশত রাহুল হাত বাড়িয়ে সব থেকে কাছে যে অনাবৃত বুক তাকে একটা ছুঁয়ে দেখতে চাইল। তবে ভাগ্য ভালো যে কোনো চর থাবড়া খেল না। এর একটাই সহজ কারণ, হাতটা তার হলেও তাকে নাড়ানোর সাধ্য রাহুলের তখন আর ছিল না। রোস্ট পেক, কেউ একজন উল্লাসিত কণ্ঠে বলে উঠল। আমি তো এটাই খুঁজছিলাম বলে ছুরি আর কাঁটা চামচ দিয়ে রাহুলের উরুতে খোঁচাতে লাগলো। রাহুল তখন প্রচণ্ড চেঁচিয়ে উঠল, অথবা বলা ভালো চেঁচাতে লাগলো। কিন্তু কেউ তার গলা শুনতে পেল না, ও নিজেই তা শুনতে পেল না। তবে দেখল ও মাথা তুলতে পারছে। এরপর একটু সোজা হয়ে বসে নিজের শরীরটাকে দিয়ে তাকাতেই সারা গায়ে শিহরণ খেলে গেল। দেখলো ওর কোমর থেকে পা অব্দি শরীরটা আর মানুষের নেই, তার বদলে পুরোটাই শুয়োরের পা হয়ে গেছে। এর মধ্যে কেউ একজন ওকে উল্টে দিয়ে নিতম্বের অংশ থেকে একটু মাংস কেটে নিল। ঠান্ডা, কি নরম, এরকম তো খায়নি কোনো দিন। ওর বাঁ দিকটা থেকে একজন মহিলা বলে উঠল। একটা কাঁটা চামচ ওর নিতম্বে তীব্রভাবে গেঁথে গেল। এরপর একটা দৈত্যকার টুপি পরা লোক হাতে বাঁকানো ছুরি দিয়ে ওর ওপরে ঝুঁকে পড়ল। লোকটার গায়ে বড় সাইজের সাদা এপ্রন, তাতে লেখা চেয়ারম্যান অফ দ্য জুরি। তাতে হাতের বাঁকানো ছুরিটার ল্যাম্পের আলোয় ঝিরিক দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে রাহুল আর্তনাদ করে উঠল। টেবিল থেকে ছিটকে পিয়ানোর ওপর গিয়ে পড়ল। দেহের শক্তি মনে হলো আবার ফিরে এসেছে। হইহল্লার মতো লোকগুলোকে ঠেলে এক ছুটে বিশাল ওই ডাইনিং রুম থেকে বেরিয়ে এলো। এরপর সে হোটেলের নিস্তব্ধ করিডোরে দিয়ে ছুটতে ছুটতে আরম্ভ করলো আরও দূরে যাওয়া। প্রতিটি দরজায় সর্বশক্তি দিয়ে দুম দুম করে ধাক্কা মারতে লাগলো, কিন্তু কেউ দরজা খুলল না। অবশেষে রুম নাম্বার 12-এর দরজা খুলল। হোটেল মালিকরা সাধারণত রুম নাম্বার 13-এই ঘর রাখা পছন্দ করেন না কিনা অর্ধাংশে হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে পড়ল আমাদের গল্পের নায়ক।
তার সারা শরীর তখন থর থর করে কাঁপছে। তারপর পেছনে ঘুরে কোনো রকমে খিল এঁটে দিয়েছিল দরজার। এই ঘরটি সিঙ্গেল রুম, একজনই থাকতে পারবে। একটা সিঙ্গেল বেডও আছে। বিছানার চাদর যদিও একটু ওলট পালট হয়ে রয়েছে। রাহুল ওসব খেয়াল করলো না। ও শুধু চাইছিল এই দুঃস্বপ্নের রাত্রিটা শেষ হোক দ্রুত। তারপর টানা ঘুম চাই। জুতো দুটো খুলে ছুঁড়ে দিয়ে গায়ের জামা শুদ্ধই বিছানায় উঠে বসলো। প্রায় 5 মিনিট তো হবেই রাহুল শুয়েছিল। তারপর হঠাৎ তার মনে হলো বিছানায় সে একা নেই, আরও একজন আছে, শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। এবার বেড সাইড ল্যাম্পটা জ্বালিয়ে দিল চট করে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। লোকটা তখনও শুয়ে, শরীরে কোনো সার নেই। চাদরের ওপর বড় বড় করে লেখা বেটার লাক নেক্সট টাইম। এরপর রাহুল চাদরটাকে এক টান মেরে সরিয়ে দিল, কিন্তু তারপর সেখানে যা দেখলো তাতে ভয়ে ও আতঙ্কে সে পাথরের মতো হয়ে গেল। চাদরের নিচে এই যে তার নিজের শরীর মরে কাঠ হয়ে রয়েছে। কেমন লাগলো এই গল্পটি? আজকে 2টি গল্প আপনাদের পরিবেশন করলাম। একটি গল্প ছোট হয়, 2টি আপনাদের জন্য দিলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আরও এরকম নতুন নতুন গল্প শুনতে। ধন্যবাদ।